আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার একটি কবিতা নিয়ে। এই কবিতাটি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। আসলে এই কবিতাটি যে শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রয়োজন তা কিন্তু নয়, বরং প্রত্যেকটি মানুষের অনুপ্রেরণার জন্য এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। তাহলে আপনারা দেখছেন যে বোর্ডে আমি লিখেছি স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, অর্থাৎ কবিতার নাম স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, যার লেখক রবার্ট ফ্রস্ট, যিনি একজন আমেরিকান পোয়েট। রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান পোয়েট, যার জন্ম 1874 সালে এবং মৃত্যু 1963 সালে। তিনি মোট 88 বছর জীবিত ছিলেন। এবার আসি, এই যে কবিতা, সেই কবিতাটি তিনি কত সালে প্রকাশ করেন? এই কবিতাটি তিনি প্রকাশ করেন 1923 সালে, কিন্তু লিখেছিলেন 1922 সালে। ওকে, আপাতত এইটুকু ইনফরমেশনই আশা করি যথেষ্ট। তবে কেউ যদি এর চেয়ে বেশি জানতে চান, আপনারা নেট থেকে জেনে নেবেন বা বিভিন্ন পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে জেনে নেবেন। এবার আসি, আমরা এই কবিতা থেকে কি অর্থ পাচ্ছি বা বাস্তবিক জীবনে এর কি প্রয়োগ পাচ্ছি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। Whose woods these are, I think I know. Whose woods, কার এই বন? I think I know, আমার মনে হয় আমি জানি। অর্থাৎ কবি একটি বনের ভিতর দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে থেমে বলছে যে এই বনটি কার? আমার মনে হয় আমি জানি। His house is in the village though. তার বাড়ি এই গ্রামেরই কোথাও। অর্থাৎ কবি এখন নিজের সাথে নিজেই কথা বলছে যে আমার মনে হয় আমি জানি এই বাগানটি কার, এই বনটি কার। এবং কবি নিজেই বলছে যে তার বাড়ি হয়তো এই গ্রামেরই কোথাও। He will not see me stopping here. সে হয়তো আমাকে দেখছে না আমি যে এখানে দাঁড়িয়ে আছি। To watch his woods fill up with snow. আমি যে তার এই চমৎকার বন দেখছি বা বনের স্নো পড়ে আছে, মানে তুষার পড়ে আছে, এর যে সৌন্দর্য উপভোগ করছি, সে মনে হয় দেখছে না। অর্থাৎ to watch his woods fill up with snow, আমি এমন একটা বন দেখছি যে বনটি হচ্ছে তুষার দ্বারা পরিপূর্ণ, আর আমি যে দেখছি তা মনে হচ্ছে সে দেখছে না। সেটা হচ্ছে সেই বনের মালিক। তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা হচ্ছে একটা লিটারাল মিনিং পেলাম। এইবার আমরা একটু দেখি এর আসলে অভ্যন্তরীণ কোনো অর্থ পাওয়া যায় কিনা। এখানে একজন মানুষ যদি পৃথিবীকে চিন্তা করে যে এই পৃথিবীটা কার, আমার মনে হয় আমি জানি। His house in the village though, তার বাড়ি এই গ্রামেরই কোথাও। তার মানে এখানে যদি আমরা সৃষ্টিকর্তার দিকে ইন্ডিকেশন করি, আমরা করতে পারি যে সৃষ্টিকর্তার আসলে কি সৃষ্টি পুরো পৃথিবীতে। আমরা আমাদের কর্তব্য ভুলে গিয়ে আমরা বিভিন্ন সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের যে চিন্তা চেতনা অন্য দিকে ডাইভার্ট করে আমরা যখন সৌন্দর্য উপভোগে ব্যস্ত, আমরা যখন রোমাঞ্চকর অবস্থায় ব্যস্ত, তখন আমাদের মনে হয় যে আমরা যে কমিটমেন্ট দিয়ে এসেছিলাম সৃষ্টিকর্তার কাছে তা হয়তো কি সৃষ্টিকর্তা আমরা যেই অপরাধগুলো করছি বা আমরা যে সময়টাকে অপচয় করছি বা আমরা যা করার কথা ছিল তা না করে আমরা যে সৌন্দর্য উপভোগ করছি তা হয়তো সৃষ্টিকর্তা দেখছে না। এবার আসি, my little horse must think it queer. আমার ছোট্ট ঘোড়া তা অবাক হয়ে ভাবছে। তার মানে আমরা বুঝতে পারি যে এখানে কবি মানে স্পিকার, উনি বনের মধ্য দিয়ে যে যাচ্ছিল, তিনি একটি ছোট্ট ঘোড়ায় করে যাচ্ছিল।
তাহলে এখন কবি বা স্পিকার বলছে যে আমার ছোট্ট ঘোড়া অবাক হয়ে ভাবছে। কি ভাবছে? To stop without a farmhouse near. কেন এখানে থেমেছি? যে এখানে আশেপাশে তো কোনো ফার্ম হাউস নেই। এখন ফার্ম হাউস কি এটা একটু বুঝতে হবে। ফার্ম হাউস সাধারণত যখন কোনো পথিক দীর্ঘ পথ ঘোরার ক্ষেত্রে পাড়ি দেয়, এবং ফার্ম হাউস হচ্ছে ওই রকম জায়গা যেখানে হচ্ছে বিশ্রাম নেওয়ার স্পেস থাকে, এবং টাকার বিনিময়ে বা যেভাবে হোক ওই ঘোড়াটাকেও কি ঘাস খাওয়ানোর ব্যবস্থা করানো হয় বা একটু বিশ্রামের ব্যবস্থা করানো হয়। তো সেই ছোট্ট ঘোড়া ভাবছে যে এখানে কেন থামলো, কি কাজ এখানে? বিটুইন দ্য উডস এন্ড আ ফ্রোজেন লেক, দুটার মাঝখানে একটা হচ্ছে বন আর একটা হচ্ছে ফ্রোজেন লেক, অর্থাৎ বরফ দ্বারা কি ফ্রোজেন হয়ে আছে, মানে জমে আছে, এরকম একটা লেক এবং বন, এই দুইটার মাঝখানে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, যা ছিল ওই বছরের সবচাইতে অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা। এখানে একটু বোঝার বিষয়, এখানে আমরা যদি বলি ওই ছোট্ট ঘোড়া আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আসলে কেন সে থামলো, এখানে তো আশেপাশে ফার্ম হাউস নেই। তার মানে এই পৃথিবীতে আমরা যখন সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে আমরা নির্দিষ্ট একটা স্পেসিফিক জায়গা থেকে যাই, তখন আমাদের ভিতর একটা ধাক্কা আসে যে আসলে আমরা যা করছি আমরা কি আসলে এই জন্যই পৃথিবীতে এসেছিলাম কিনা। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এইখানে একটি লোকমুখে বা যদি অথেন্টিসিটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, একটা পাওয়া যায়, তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে কবি ক্রিসমাস ডের দিন হচ্ছে বাজারে যাচ্ছিল কিছু বিক্রি করবে, বিক্রি করে আসার সময় পরিবারের জন্য যথেষ্ট ভালো মানের খাবার এবং ছেলে মেয়েদের জন্য পোশাক নিয়ে আসবে। বিক্রি করার পর যখন কেনাকাটা করতে গেল, পর্যাপ্ত পরিমাণ যা কেনার কথা ছিল তা কিনতে পারেনি। তখন আসার পথে হচ্ছে এই সিনারিওটা, অর্থাৎ তখন সে মানসিকভাবে কি এক্সোশনে আছে, অর্থাৎ হতাশা বা বিষাদগ্রস্ত অবস্থায় আছে। কারণ তিনি তার পরিবারে এসে কিভাবে বলবেন যে যা প্রয়োজন ছিল তা আনতে পারেনি, সন্তানদেরকে বা কিভাবে বলবেন যে যা প্রয়োজন ছিল তা আনতে পারেনি। আর ওই ক্রিসমাস ডে পরবর্তী বছর আবার এই দিনে আসবে, যে হিসাব করে আমরা বলতে পারি যে ওই ইভিনিংটা ছিল তার জন্য সবচাইতে অন্ধকারাচ্ছন্ন, তার মানে বেদনাময় একটি সন্ধ্যা। আর যদি আমরা এইভাবে চিন্তা করি, যেহেতু আমরা সৌন্দর্য উপভোগ করছি, সৌন্দর্যকে উপলব্ধি করছি, এখন তার মানে সময়কে নষ্ট করছি। আর সময় যদি নষ্ট করে থাকি তাহলে আমরা কি করলাম, আমাদের ওই দিনটাকে নষ্ট করলাম। তার মানে স্পেসিফিক ভাবে ওই পুরো বছরটার মধ্যে ওই দিনটাকে আমি নষ্ট করলাম, এবং এভাবে যদি চলতে থাকে আমি আসলে কি নিজের যে গন্তব্য সেই গন্তব্য থেকে বিচ্যুত হব। আমি প্রায় বলে থাকি সময়কে সময় মতো সময় দিন, অন্যথায় সময় ঠিকই সময় মতো সময়ের মূল্য বুঝিয়ে দিবে। অর্থাৎ এখানে যে কবি তার সময়কে যথাযথ ব্যবহার করছে না, এর জন্য নিজেই নিজের প্রতি রিপ্রোচিং বা অনুতাপ বা পরিহাস করছে যে আসলে এই ইভিনিংটা ছিল আমার জন্য সবচেয়ে ডার্কেস্ট। এবার আমরা লক্ষ্য করি তৃতীয় প্যারায়, এই প্যারায় আমরা পাচ্ছি হি গিভস হিজ হার্নেস বেল আ শেক, সে তার তীক্ষ্ণ যে ঘন্টা সেই ঘন্টাটা একটু নাড়া দিল। এইখানে এই হিটা হচ্ছে সেই ঘোড়াটা। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, জিজ্ঞাসা করছে যে কিছু কি ভুল হচ্ছে, এখানে কোনো ফার্ম হাউস নেই, অর্থাৎ এখানে তোমার থামার কথা ছিল না, তুমি কেন থেমেছো। এখানে সেই বেলকে যদি আমরা বিবেকের সাথে তুলনা করি, আমাদের বিবেক কখনো কখনো আমাদেরকে জিজ্ঞাসা করে তুমি যা করছো আদৌ কি ঠিক, বা তুমি যা করছো তা কি করার কথা ছিল। ওকে, the only other sound is the sweep
of easy wind and downy flake। এখানে যে শব্দ দুটি ছিল সেই দুটি শব্দ হচ্ছে মৃদু বাতাস এবং তুষার পড়ার শব্দ। তার মানে এখানে কবি নেচারকে টেনে নিয়ে আসার চেষ্টা করেছে এবং নেচারের সৌন্দর্যকে বোঝানোর চেষ্টা করেছে। ওকে, পরবর্তী যে প্যারা অর্থাৎ এই কবিতার লাস্ট প্যারা, 4টা প্যারা, প্রত্যেক প্যারা 4 লাইন, তার মানে 16 লাইনের এই কবিতা। এই কবিতার লাস্ট প্যারা হচ্ছে বিখ্যাত দুটি লাইন আমরা এখানে পাবো। এর আগে আসি, the woods are lovely, dark and deep। এই বনটি চমৎকার, ডার্ক অন্ধকারচ্ছন্ন, and deep এবং গভীর। I promises to keep, আমি প্রতিজ্ঞা দিয়ে এসেছি, রাখতে হবে। And must go before I sleep, এবং বহু দূর যেতে হবে ঘুমানোর পূর্বে। And must go before I sleep, এবং বহু দূর যেতে হবে ঘুমানোর পূর্বে। এইবার আসি আমরা এটার ভিতরে অন্য কোনো অর্থ আছে কিনা তা আইডেন্টিফাই করার চেষ্টা করি। The woods, এই পৃথিবীটা, are lovely, চমৎকার, ডার্ক অন্ধকারচ্ছন্ন, রহস্যময়, and deep এবং খুবই গভীর। অর্থাৎ এক পথে গেলে আমরা যে রিটার্ন করতে পারবো বা আমরা যে যথাযথ পথ খুঁজে বের করতে পারবো তা বলা যাবে না। যে কোনো মুহূর্তেই পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রতি পদে পদে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা। And must go before sleep, এবং বহু দূর যেতে হবে। তার মানে এখানে কিছু ডিউটিস, দায়িত্ববোধ ইন্ডিকেট করেছে যে বহু দূর যেতে হবে ঘুমানোর পূর্বে। তাহলে কবির বেলায় যদি বলি যে বহু দূর যেতে হবে ঘুমানোর পূর্বে, তার মানে কবি হয়তো বাসায় কিছু প্রতিজ্ঞা দিয়ে এসেছে বা কবির বাসাটা হয়তো অনেক দূরে, যার কারণে বহু দূর যেতে হবে। আর যদি আমরা এটাকে অন্য অর্থে মানে অভ্যন্তরীণ কোনো অর্থ বোঝার চেষ্টা করি, স্লিপটা হচ্ছে এখানে আলটিমেট ডেথ, যেখানে বোঝানোর চেষ্টা করেছে বহু দূর যেতে হবে মৃত্যুর পূর্বে এবং বহু দূর যেতে হবে মৃত্যুর পূর্বে। দুইবার এই একই লাইন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এর গুরুত্ব বোঝানোর জন্য। অর্থাৎ মৃত্যুর পূর্বে আমাদের এমন কিছু কাজ করে যেতে হবে যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের নিজেদেরকে পার্মানেন্ট করতে পারি। যেমন ওবি ও লাইফ কবিতার মধ্যে ওয়াল্ট হুইটম্যান তিনি লাস্টের 2 লাইনে উল্লেখ করেছে পৃথিবী একটি শক্তিশালী নাটক। সেখানে আপনি চাইলে একটি লাইন হিসেবে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। তার মানে আপনার অবস্থানকে পাকাপোক্ত করতে পারেন। এবার চিন্তা করেন পৃথিবী আসলে কাকে মনে রাখে, আপনাকে বা আমাকে? না। আপনার বয়সকে? না। মনে রাখে আপনার আমার কর্মকে। চিন্তা করেন, তার মানে পৃথিবী আপনাকে আমাকে মনে রাখবে না, মনে রাখবে আপনার আমার কৃতকর্মকে। আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের ছাত্র ছিল আলেকজান্ডার। এবং আপনি যদি অ্যারিস্টটলের জন্ম সালটা চিন্তা করেন, যীশু খ্রিস্টের জন্মের 384 বছর আগে, তার মানে আজ থেকে প্রায় বলতে পারেন কত, প্রায় 2300 বা 2400 বছর আগে। তাই 2400 বছর আগের ব্যক্তিদেরকে আমরা এখনো কিভাবে স্মরণ করছি। আর আমি যদি বলি আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদার বাবা এবং তার বাবা, তার বাবার কি নাম কি ছিল, আমি হলফ করে বলতে পারি আপনার দ্বারা তা হয়তো বলা সম্ভব হবে না। তার মানে এই পৃথিবী বয়স দিয়ে মনে রাখে না, মনে রাখে আমাদের কর্ম দিয়ে। যে শক্তিশালী পৃথিবীতে, শক্তিশালী একটি নাটকে আমরা লাইন হিসেবে আসলে কতটুকু অবদান রাখছি। তো আশা করি বুঝতে পেরেছেন এবং আশা করি কবিতাটি উপভোগ করেছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।